নূপুর তার বান্ধবীদের সাথে ভার্সিটি যাচ্ছে। ঠিক তখনই তাদের সামনে একটা গাড়ি এসে থামে। গাড়ি থেকে দীপ্ত নেমে নূপুরের কাছে আসতেই নূপুর তার বান্ধবীদের পেছনে চলে যায়। ভয় কাচুমাচু হয়ে আছে নূপুর। দীপ্ত বড়লোক বাবার বখাটে ছেলে। নূপুরকে দীপ্ত 2 বছর আগে থেকেই পছন্দ করে, অনেকবার ভালোবাসেও বলেছে, কিন্তু নূপুর তাকে প্রতিবারই ফিরিয়ে দিয়েছে। কেননা দীপ্ত খুব বাজে টাইপের একটা ছেলে। মদ, সিগারেট, মেয়েদের বিরক্ত করা ছাড়াও আরো অনেক রকমের বাজে কাজের সাথে লিপ্ত আছে দীপ্ত। তাই প্রতিবারই নূপুর তাকে ফিরিয়ে দিয়েছে। দীপ্ত নূপুরের বান্ধবীকে সরিয়ে নূপুরের হাত ধরে টেনে গাড়িতে নিয়ে তোলে। নূপুর ছোটাছুটি করে পেরে ওঠে না দীপ্তের শক্তির সাথে। নূপুরের বস্তির লোকেরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। গাড়িতে ওঠার পরেও নূপুর তার হাত পা ছোটাছুটি করছে ছাড়া পাবার জন্য, কিন্তু দীপ্তর শক্তির সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। একটু পর দীপ্ত ড্রাইভারকে ইশারা করলেন। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে। গাড়ি চলতে থাকে আপন গতিতে। দীপ্ত বলে, তুই এই দীপ্ত খানকে ফিরিয়ে দিয়ে খুব ভুল করেছিস, খুব বড় ভুল। এই রূপ নিয়ে তোর খুব অহংকার, তাই না? আজ তোর সব অহংকার আমি মাটির সাথে মিশিয়ে দেবো। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমি তোমার সাথে কিছুই করবো না, তবে তোমার এমন অবস্থা করে তোমাকে তোমার বাসার সামনে রেখে আসবো, সবাই দেখে ভাববে আমি তোমাকে রেপ করেছি। আমার ভালোবাসা ফিরিয়ে দেওয়ার শাস্তি তোমাকে পেতেই হবে। আজকের পর থেকে আর কাউকে তুমি তোমার মুখটা দেখানোর অবস্থায় থাকবে না। নূপুর বারবার আকুতি মিনতি করছে, কিন্তু দীপ্ত তা পরোয়া না করেই নূপুরের জামা কাপড় ছিঁড়তে শুরু করে। হাতের বুড়ো আঙুল দিয়ে ঠোঁটের লিপস্টিক লেপটে দেয়। নূপুর শুধু কান্না করেই যাচ্ছে। একটু পর নূপুরকে তার বস্তির সামনে এনে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায় দীপ্ত। আশেপাশের সবাই নূপুরের কাছে এসে দেখে নূপুরের জামা কাপড় ছেঁড়া, ঠোঁটের লিপস্টিক লেপটে আছে। নূপুরের বাবা নবীন মিয়া দৌড়ে আসে খবর পেয়ে। এসে দেখে তার মেয়ের এই অবস্থা। নিজের পরনের পাঞ্জাবিটা খুলে মেয়ের গায়ে জড়িয়ে দিয়ে মেয়ে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসতেই নবীন মিয়ার বউ আমিনা বলে, এই নষ্ট মায়ারা নিয়া বাসায় আইসোস কেন? একটা ধর্ষিতা মেয়ে কেমন কইরা আমাকে লগে থাকতে পারে? তুমি জানো ওর লাইগা আমার ছোট মায়াডার বিয়া দিতে পারতাম না? আম্মু বিশ্বাস করো, ওই গুন্ডাটা আমার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ, তোকে তুলে নিয়ে গিয়ে এমনিতেই ছেড়ে দিছে না? তুই আমার বাড়ি থেকে চলে যা। তুই থাকলে আমি আমার ছোট মেয়েটার বিয়ে দিতে পারবো না কখনো। তুই চলে যা বাড়ি থেকে। নূপুর তার মায়ের কথা শুনে অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। নিজের আপন মেয়ে না বলে হয়তো এমন কথা বলতে পারছে। আর যদি নিজের মা বেঁচে থাকতো তাহলে হয়তো তার মেয়ের এমন বিপদের সময় মেয়ের পাশে থাকতো, কিন্তু আমিনা তার সৎ মা বলেই হয়তো নিজের মেয়ের কথা চিন্তা করে নূপুরকে চলে যেতে বলেছে। ভাবতেই চোখ থেকে টপ করে পানি পড়তে শুরু করে নূপুরের। অন্যদিকে নূপুরের বাবা কিছুই বলতে পারছে না, কারণ তিনি জানেন তিনি কোনো কথা বললেও তার বউ তার কথা শুনবে না। নূপুর একবার অসহায় দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে দৌড়ে ঘরে থেকে বের হয়ে যায়। প্রায় সন্ধ্যা। এখন নূপুর একা একা হাঁটছে রাস্তার এক পাশ দিয়ে। হঠাৎ কিছু ছেলেরা বলা বলি করছে, আরে এটা তো সেই মেয়েটাই যে মেয়েটাকে দীপ্ত ধর্ষণ করেছে, চল আমরা একটু মজা নিয়ে আসি বলেই নূপুরের পেছনে হাঁটতে থাকে। নূপুর তা বুঝতে পেরে জোরে দৌড়াতে থাকে। হঠাৎ একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়, আর ছেলেগুলো সেখান থেকে চলে যায়। আমি সেখান থেকে নেমে দেখি একটা মেয়ে মাটিতে পড়ে আছে। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, চুল দিয়ে মুখ ঢাকা। কাছে গিয়ে মেয়েটাকে ধরে তুলতেই দেখি, আরে এটা তো সেই মেয়েটা যাকে আজকে নিউজে দেখলাম টিভিতে। একটা ছেলে মেয়েটাকে তো ধর্ষণ করেছিল মনে হচ্ছে। ভালো করে মেয়েটার দিকে তাকিয়ে দেখি মাথা ফেটে রক্ত বের হচ্ছে। আর কিছু না ভেবে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলাম। ডক্টর মেয়েটার মাথায় ব্যান্ডেজ করে দিয়ে কিছু মেডিসিন লিখে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর মেয়েটার জ্ঞান ফিরলে নয়ন মেয়েটার কাছে গিয়ে বলে, আপনি সেই মেয়েটা না যাকে আজকে সকালে একটা ছেলে ধর্ষণ করেছিল? আমার কথা শুনে মেয়েটা আমার দিকে রাগি লুকে তাকিয়ে বলে, আপনি দেখেছিলেন আমাকে ধর্ষণ করতে? বলুন, আপনি দেখেছিলেন? না, টিভিতে দেখলাম, তাই বললাম আর কি। শুনুন মিস্টার, সবসময় যেটা দেখা যায় সেটা সত্যি হয় না, আর যেটা দেখা যায় না সেটার মাঝেও অনেক সত্য লুকিয়ে থাকে। ঠিক বুঝলাম না কথাটা। এরপর নূপুর আমায় তার সাথে ঘটে যাওয়া সব কথা বলেই কান্না করতে থাকে। আমি সব কথা শুনে বলি,
কাউকে ভালো না বাসলে বুঝি এমনটা করতে হয়? আজব এই পৃথিবীর মানুষগুলো। আপনার বাসার ঠিকানা বলুন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো। এই কথা বলে নূপুরের দিকে তাকাতেই দেখি ওর কান্না আরও বেড়ে গেছে। বুঝলাম না, তাই কৌতূহলবশত জিজ্ঞেস করেই ফেললাম, কি হলো, আপনি বাসার কথা শুনে কান্না করছেন কেন? নূপুর চোখের পানি মুছতে মুছতে সবটাই বলল। সব শুনে আবার বললাম, তাহলে এখন কোথায় যাবেন আপনি? মন খারাপ করে জবাব দিল নূপুর। জানি না কোথায় যাব, তবে অনেক দূরে চলে যাব। কিছু মনে না করলে আমার সাথে যেতে পারেন, আমার বাসায়। আমার কেউ নেই এই পৃথিবীতে, আমি একা, আমাকে বিশ্বাস করতে পারেন। না থাক, আপনি এমনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, আর আপনাকে কষ্ট দিতে চায় না। না, এতে আমার কোনো কষ্ট হবে না। প্লিজ আমার সাথে চলুন, আপনার কোনো অসুবিধা হবে না, কথা দিলাম। আমার কথা শুনে নূপুর আমার দিকে তাকিয়ে মনে মনে কিছু ভাবছে, হয়তো বুঝতে পারছি। মনে মনে নূপুর, এখানে থাকলে হয়তো আজকের মতো আবারও হবে, তার চেয়ে ভালো ওনার সাথে চলে যাই। দেখে তো অনেক ভালো আর ভদ্র মনে হচ্ছে, ওনাকে বিশ্বাস করতেই পারে। নূপুরকে চুপ থাকতে দেখে আমি বললাম, এই ম্যাডাম, আপনার ভাবনা শেষ হলে উত্তরটা দিন। আমি যাব আপনার সাথে। এরপর আমি ডক্টরের সাথে কথা বলে নূপুরকে নিয়ে আমার বাসায় চলে আসি। এই যা, আমার পরিচয়তেই তো দেয়া হয়নি, রাগ করবেন না, এখন দিচ্ছি। আমি নয়নরাজ। পৃথিবীতে আমি একা। বাবা মা ছোটোবেলায় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আফজাল চাচা আমাকে মানুষ করেছে। আমার বয়স যখন 20, তখন চাচাও মারা যায়। সেই থেকে একাই থাকি। নয়নরাজ গ্রুপ অফ কোম্পানির একমাত্র চেয়ারম্যান আমি। চলুন আপাতত গল্পে ফেরা যাক। বাসার ভিতরে ঢুকতেই দেখি নূপুর অবাক হয়ে পুরো বাড়ি দেখছে। আমার দিকে তাকিয়ে বলে, এই বাসাতে আপনি একাই থাকেন? একাই থাকি, তবে আজ থেকে আপনিও থাকবেন। আসুন আপনাকে আপনার রুম দেখিয়ে দেই, আপনার রেস্টের প্রয়োজন। বলে হাঁটতে গেলে আমি খেয়াল করি নূপুর মাথা ধরে দাঁড়িয়ে আছে। কিছু না বলেই কোলে তুলে নিয়ে একটা রুমে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে বলি, আপনি শুয়ে থাকুন, উঠতে হবে না, একটু ঘুমানোর চেষ্টা করুন। কোনো সমস্যা হলে পাশে মোবাইল রাখা আছে, আমাকে একটা কল করবেন, আমার নাম্বার সেভ করা আছে। বলেই আমি নিজের রুমে এসে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যাই। আর এইদিকে নূপুর ভাবছে, সত্যি আপনি অনেক ভালো। আজকাল মানুষের উপকার করার জন্য কেউ এগিয়ে আসে না, আর আপনি আমাকে আপনার বাসায় নিয়ে এসেছেন। এটা একবারও ভাবলেন না লোকে আপনাকে খারাপ বলবে আমার মতো একটা ধর্ষিতা মেয়ের সাথে দেখলে? এমন আরও অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। এইদিকে আমি গোসল করে চেঞ্জ করে রাতের জন্য কিছু রান্না করছি। রান্না শেষে খাবার নিয়ে সোজা নূপুরের রুমে চলে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম বসে বসে কান্না করছে। আমাকে দেখে তাড়াহুড়ো করে চোখের পানি মুছে বলে, আরে আপনি খাবার নিয়ে এখানে যে? আমি। আপনার মাথায় চোট পেয়েছেন, সাথে পায়েও একটু, তাই ভাবলাম রুমে একসাথে দুজনে খাওয়া যাবে। আমার খেতে ইচ্ছে করছে না। এটা বললে তো হচ্ছে না, আমি নিজ হাতে রান্না করেছি। উঠুন উঠুন, গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাবার খেয়ে মেডিসিন নিয়ে আবার ঘুমাবেন। বলেই আমি ওয়াশরুম দেখিয়ে দেই। ফ্রেশ হয়ে আসলে দুজনে একসাথে খাবার খেয়ে আমি নূপুরকে মেডিসিন খাইয়ে শুয়ে দিয়ে ওর ওপর কাঁথাটা টেনে দিয়ে নিজের রুমে চলে আসি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিচে এসে দেখি খাবার টেবিলে সাজানো, অমলেট, পরোটা, সবজি, জুস দিয়ে টেবিল সাজানো। আর কিচেন থেকে টুংটুং আওয়াজ আসছে। গিয়ে দেখি নূপুর কোমরে ওড়না পেঁচিয়ে কফি বানাচ্ছে। কাল রাতেই আসার সময় নূপুরের জন্য কিছু শপিং করে এনেছিলাম। এই যে ম্যাডাম, কী করছেন আপনি? আমার কথা শুনে ভয় পেয়ে যায় নূপুর, বুকে ফু দিয়ে বলে, ও আপনি? আসলে আমার তো রোজই সকালে ওঠার অভ্যাস, তাই ভাবলাম বসে না থেকে রান্নাটা করে ফেলি। বাহ, খুব ভালো তো, তা হয়ে গেছে রান্না? নূপুর মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এরপর দুজনে একসাথে খাবার খেয়ে নেই। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 3 বছর। নূপুর এখন আমার অফিসের ম্যানেজার। আমি চাইনি কাজ করুক। ওই বলল ওর নাকি ঘরে একা বসে থাকতে ভালো লাগে না, তাই এই ব্যবস্থা। আর আমার আর নূপুরের সম্পর্কটা এখন অনেক ভালো। আমরা এখন বেস্ট ফ্রেন্ড। নূপুর এখন কথায় কথায় আমার উপর অধিকার খাটায়। আমার তাতে খুব ভালোই লাগে, নিজের বিবাহিত মনে হয়। আমি জানি নূপুর আমাকে ভালোবাসে, তবে বলবে না। আমিও নূপুরকে ভালোবাসি, সেটা বলবো। আর কিছুদিন পরেই অফিসের কাজ শেষ করে নূপুরকে নিয়ে শপিং করতে এসেছি। শপিং মলে পাশ থেকে কেউ নূপুরকে ডাকে। তাকিয়ে দেখি একটা মেয়ে, আর তার কোলে একটা বাবু। নূপুর মেয়েটাকে দেখে বলে, আরে নুরি, তুই এখানে? আর এটা বুঝি তোর মেয়ে? আপু, আমার মেয়ে নাহার। আপু, তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে আব্বা কত জায়গায় খুঁজেছে।
আব্বা আম্মা কেমন আছে নুরি? সবাই ভালো আছে। উনি কে আপু? নূপুর কিছু বলতে যাবে তার আগেই আমি বলি, আমি তোমার দুলাভাই, নূপুরের হাজবেন্ড। নূপুর আমার কথা শুনে 440 ভোল্টের ঝটকা খায় আর বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ মেরে চুপ থাকতে বলি, সত্যি আপনি আমার দুলাভাই? আপু তুই বিয়ে করেছিস কবে? 2 বছর আগে। তা শালিকা, তুমি এখানে শপিং করতে এসেছো? জি দুলাভাই। আরও কথা বলছি টুকটাক। নূপুর হা করে তাকিয়ে আছে আমার দিকে। এরপর শপিং শেষে আমি নূপুরকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই ম্যাডামের প্রশ্ন, তুমি নুরিকে কেন মিথ্যা বললে? কি মিথ্যে কথা বলেছি? সবই তো সত্যি কথা। আমি তোমার বউ হলাম কবে? হবে খুব দ্রুত। নূপুর, আই লাভ ইউ অ্যান্ড আই নিড ইউ ফর এভার অ্যান্ড এভার। আর কত করুণা করবেন আমাকে? একটা ধর্ষিতা মেয়েকে তুলে নিয়ে বাসায় আশ্রয় দিয়েছেন, যোগ্যতা নেই তাও এত বড় অফিসের ম্যানেজার বানিয়ে দিয়েছেন। আর করুণা করবেন না নয়ন, আমি এই ঋণ কি দিয়ে শোধ করব? কোনো করুণা বা দয়া করছে না নূপুর। আমি সত্যি তোমাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। এটা হয় না। কেন হয় না নূপুর, কেন? সমাজের সবাই জানে আমি একজন ধর্ষিতা। আমার জন্য আপনাকে প্রতি পদে অপমান হতে হবে। আমি পুরো পৃথিবীর সাথে লড়তে পারবো, শুধু তুমি বলো আমার পাশে থাকবে। কিন্তু আর কোনো কিন্তু নয়, আজই আমরা বিয়ে করব। চলো, রেডি হবে। বলেই দুজনে যে যার রুমে চলে যাই। এরপর অফিসের কিছু স্টাফকে কল করে আসতে বলি, আর কাজীকেও। একটু পরে সবাই এসে হাজির। কাজী বিসমিল্লা বলে আমাদের বিয়ে পড়াতে শুরু করে। বিয়ে সম্পূর্ণ হলে আমাদের জন্য সবাই দোয়া করে। রাত 10টা, সবাই চলে গেছে। আমি আর নূপুর খাবার খেয়ে রুমে বসে আছি। নূপুরকে বললাম, তোমাকে একটু জড়িয়ে ধরি। নূপুর মুচকি হেসে মাথা নিচু করে ফেলে। হাসি তো ফাঁসি, কথায় আছে না? গিয়ে নূপুরকে আমার কোলে বসিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে থুতনি রেখে বললাম, কি তুমি খুশি তো নূপুর এই বিয়েতে? অনেক খুশি আমি, যা আপনাকে বলে বোঝাতে পারবো না। এখনও আপনি করেই বলবে? এখন তো আমি তোমার বর, তাই না? আচ্ছা, তুমি করে বলবো, ঠিক আছে? ঠিক আছে। আরও টুকটাক কথা বলতে বলতে একে অপরের সাথে ধীরে ধীরে এক হয়ে যেতে থাকি। আমি নূপুরের কপালে, গালে, গলায় চুমু দিতে থাকি। নূপুর আমার পুতির ছোঁয়ায় কেঁপে উঠছে। ধীরে ধীরে দুজনে ভেসে যাই ভালোবাসার জোয়ারে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার জানটা আয়নার সামনে বসে চুল মুছছে। আমি উঠে পেছন থেকে জড়িয়ে ভেজা চুলে নিজের নাক গুজে দেই। এক অদ্ভুত মিষ্টি ঘ্রাণ নাকে এসে সময়টাকে আবারও রোমান্টিক করে দিচ্ছে। নূপুর বলে, এই কি করছো? সারা রাত দুষ্টুমি করেছো, আবার এখন শুরু করলে? কি করব বলো? আমার বউটা যে চকলেটের মতো সবসময় শুধু খেতেই ইচ্ছে করে। ছি, কি কথা বলে? তোমার মুখে কি কোনো কথাই আটকায় না? আমি মুচকি এসে বউটার কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যাই। এরপর দুজনে খাবার খেয়ে বসে আছি। আমি বললাম, নূপুর চলো কোথাও থেকে ঘুরে আসি। কোথায় যাবে এখন? চলো না, গেলেই দেখতে পারবে। বলেই আমি নূপুরকে কোলে তুলে রুমে এসে নিজ হাতে বউয়ের শাড়ি পরিয়ে দেই। নূপুর চোখ বন্ধ করে আছে। কুচি গুজে দেবার সময় নাভির পাশে ছোট্ট তিলটাতে আলতো করে নিজের ঠোঁটটা ছোঁয়াতেই বউ আমার মাথার চুল খামচে ধরে। এরপর দুজনে রেডি হয়ে রওনা দিই। একটু পর একটা বাসার সামনে এসে নেমে নূপুরকে নিয়ে বাসার ভেতরে যেতেই নূপুর দেখে কিছু কালো কোট প্যান্ট পরা লোক দীপ্ত আর তার বাবাকে মেরে শুয়ে রেখেছে। আর অনেকগুলো টিভি চ্যানেলের লোক বসে আছে ক্যামেরা অন করে। আমি কাছে গিয়ে দীপ্তকে সব সত্যি বলতে বলি, আজ থেকে 3 বছর 2 মাস 9 দিন আগে নূপুর নামে যে মেয়েটাকে মিথ্যা বলে সমাজের চোখে একজন ধর্ষিতা বানিয়েছিলি। দীপ্ত ভয়ে সব সত্যি বলে দেয়। একটু পর পুলিশ এসে দীপ্ত আর তার বাবাকে পুলিশ নিয়ে যায়। আমি আসার সময় ঠিকানার লোকেশন বলে আসি। এরপর আমি নূপুরে হাত ধরে তার বস্তিতে চলে যাই। বস্তিতে এত বড় গাড়ি দেখে সবাই হা করে আছে। নূপুর নিজেও শুধু অবাক হয়েই যাচ্ছে আমার এমন কাণ্ডে। গাড়ি থেকে নামতেই দেখি নুরি আমাদের দিকে আসছে। বাকি সবাই নূপুরের দিকে তাকিয়ে হাত জোর করে ক্ষমা চাইছে। নূপুরের চোখ থেকে পানি পড়ছে। এটা দুঃখের নয়, সুখের কান্না। একটু পর একটা বয়স্ক মহিলা এসে নূপুরের পা ধরতে গেলে নূপুর তাকে আটকে বুকে টেনে নেয়। দুজনে কথা শুনে মনে হচ্ছে এটা নূপুরের আম্মু। এরপর আমরা নূপুরের বাসার ভেতরে যাই। ছোট্ট একটা ঘর আর ছোট ছোট 2টা রুম। আমার সাথে নূপুর সবার পরিচয় করিয়ে দেয়। সবার সাথে কথা বলছি, তখনই আমার শাশুড়ি মা মানে নূপুরের আম্মু বলে,
বাবা, তোমার আমি টিভিতে দেখছিলাম, তুমি কতগুলো মাইক্রোফোনের সামনে কথা কইতেছিলা। আন্টি, আমি তো প্রতি বছর বিজনেস টপ হই, তার জন্য পুরস্কার পাই আর কথা বলি তখন টিভিতে। আরও অনেক কথা বলছি। একটু পর শাশুড়ি মা চলে গেলেন, নুরিও চলে গেল। আমি আর নূপুর শুধু রয়ে গেলাম। নূপুর হুট করে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি সত্যিই খুব 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 ভালো। আজ আমার নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। আমার মাথার ওপর থেকে অবশেষে ধর্ষিতা নামটা মুছে গেল। আব্বু আম্মু আমাকে অনেক অপমান করেছে এ নিয়ে, আর এটা শুধু তোমার জন্য সম্ভব হয়েছে। আই লাভ ইউ আমার লক্ষ্মী বরটা। শোনো বউ, আমি যা করেছি আমার জন্য। আমি এখন আর আমার মাঝে নেই, তোমাতে হারিয়ে গেছি। আর সেই তুমি মন খারাপ করে থাকবে, এটা তো হতে পারে না। আর শক্ত করে জড়িয়ে ধরে আমাকে। একটু পর সবাই একসাথে দুপুরে খাবার খেয়ে বসে আছি। আমি সবাইকে বললাম, আব্বু আম্মু, আপনারা রেডি হয়ে নিন, আজ থেকে আপনারা আমাদের বাসায় থাকবেন। প্রথমে রাজি না হলেও আমার আর নূপুরের জোড়াজুড়িতে রাজি হয়। বিকেলে নুরিকে তার শ্বশুর বাড়িতে দিয়ে আমরা চলে আসি আমাদের বাসায়। রাতে দুজন শুয়ে আছি। নূপুর হঠাৎ করেই গালে চোখে ঠোঁটে কিস করতে শুরু করে। আর কি, আবারও রোমাঞ্চ শুরু। এই যে অনেক দেখে ফেলেছেন, আজকে আর নয়, আজকের মতো আসছি, টাটা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।